ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিতেছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ক্রীড়া মন্ত্রী হিসাবে তিনি ইস্তফা দিতেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়ে দিয়েছেন। মন্ত্রী পদত্যাগ চেয়ে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি নয়, না না, লেটারের দরকার নেই, ব্যক্তিগত চিঠি দিদিকে লিখছেন। সরকারি চিঠিতে দাদা দিদি হয় না, সরকারি চিঠিতে সরকারি পদ হয়। ও দিদিকে লিখেছেন, দিদি হয়তো বলেছেন আমার কাছে লেখ, আমি তোকে বাঁচিয়ে দেবো, তাই লিখেছেন দিদি। 1980 সালের 16ই অগস্ট ইডেনে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে কুরুক্ষেত্র 16 জনের মৃত্যু। তখন কিন্তু মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, পুলিশ মন্ত্রী জ্যোতি বসু বা ক্রীড়ামন্ত্রী তারা কেউ এই ধরনের ইস্তফার কথা বলেননি। পদত্যাগ প্রশ্ন আসবে কেন? সেটা ঘরোয়া ব্যাপার ছিল। ইস্টবেঙ্গল মোহনবাগান খেলায় মারামারি চিরকাল হয়, সম্পূর্ণ ঘরোয়া মারামারি হয়, মিটে যায়। তার সঙ্গে এরকম একটা আন্তর্জাতিক কেলেঙ্কারির কোনো তুলনা হয় নাকি? আর সেই চিঠির ভাষা বানান সেসব বাদ দিলাম, ওটা কোনো বিষয়ই না, কিন্তু সম্পূর্ণ একটা ব্যক্তিগত চিঠি। দিদি নিজেও ক্রীড়ামন্ত্রী হয়ে যেতে পারেন, তাতে কিছু যায় আসে না। কে ক্রীড়ামন্ত্রী হলো না কিছু যায় আসে না। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যুবভারতী ক্রীড়াঙ্গনের যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনায় রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দিকে আঙুল তুলেছেন সবাই, তার ভূমিকা নিয়ে সমালোচিত হয়েছেন তিনি। তবে এবারে তদন্তের স্বার্থে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগ চেয়ে চিঠি দিয়েছেন। আমি যা দেখলাম পদত্যাগপত্রটা সমাজ মাধ্যমে, এটা তো ব্যক্তিগত চিঠি, এটা কোনো মন্ত্রী পদত্যাগ চেয়ে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি নয়। সুতরাং এটা নিয়ে খুব বেশি আলোচনার সুযোগ নেই। উনি ওর দিদির কাছে লিখেছেন, এখন দিদি ছোটো ভাইকে ডেকে আদর করে বলবেন কি তার উপরে নির্ভর করছে। উনি পদত্যাগ করতে চান তা বলেননি, দিদি অনুমতি দিলে। সুতরাং এই সমস্ত বোঝাই যাচ্ছে এগুলো সবটাই হচ্ছে একটা স্টেজ ম্যানেজ পরিকল্পনা। যা কেলেঙ্কারি হয়েছে, যার ফলে গোটা পৃথিবীতে, কেন এটা আন্তর্জাতিক খবর হয়ে গেছে, গোটা পৃথিবীতে এ ধরনের পশ্চিমবঙ্গের যে কলঙ্ক সেটা ক্রমশ ক্রমশ উদ্ভাসিত হচ্ছে। সেসবকে কি আর এইসব নাটক করে ঢাকা যাবে? যাবে না। আর সেই চিঠির ভাষা বানান সেসব বাদ দিলাম, ওটা কোনো বিষয়ই না, কিন্তু সম্পূর্ণ একটা ব্যক্তিগত চিঠি। লেটার হেড নেই দেখছিলাম। না না, লেটারের দরকার নেই, ব্যক্তিগত চিঠি দিদিকে লিখছেন। সরকারি চিঠিতে দাদা দিদি হয় না, সরকারি চিঠিতে সরকারি পদ হয়। ও দিদিকে লিখেছেন, দিদি হয়তো বলেছেন আমার কাছে লেখ, আমি তোকে বাঁচিয়ে দেবো, তাই লিখেছেন দিদি। আইওয়াস বলছে সম্পূর্ণ সম্পূর্ণ। কিন্তু সিট গঠন হয়েছে, তদন্ত হবে। তা তদন্ত হোক, তদন্ত হওয়ার আগেই এসব কেন? আমাকে একটা তো শুনলাম কোন একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে কী একটা কমিটি উনি করেছেন। তো সেই তদন্ত কমিটি কী রিপোর্ট দিল? সেই রিপোর্ট জনসমক্ষে আসুক। সেই রিপোর্ট জনসমক্ষে এলো না, ইতিমধ্যেই হঠাৎ প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেল। প্রত্যেকটা পদক্ষেপ যদি আমরা খতিয়ে দেখি, দেখব এই প্রত্যেকটা পদক্ষেপ পরিকল্পনা করে গোটা বিষয়টাকে ঘেঁটে দেওয়ার একটা চেষ্টা, আর কিছুই না। না, অনেকে বলছেন যে আইনের যে বিষয়টা পুলিশ সামলাতে পারেনি, সেজন্য ঘটনাটা ঘটেছে, সেজন্য তো ডিজিকে উনি শোকজ করেছেন। দাদা বুঝলাম না, তাহলে তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছেন। তদন্ত কমিটি যদি রিপোর্ট দিয়ে থাকে, প্রাথমিকভাবে বলে থাকেন, সেই রিপোর্টে জনসমক্ষে দিন। জনসমক্ষে রিপোর্ট এলো না, তদন্ত কমিটি বলেছে বলে তিনি শোকজ করছেন। শোকজ করবেন কেন? কেন তার বিরুদ্ধে করা আরও ব্যবস্থা নেবেন না? ঘটনাটা তো একটা ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলার মাঠের ঝগড়া নয়, স্থানীয় ব্যাপার নয়, এটা তো আন্তর্জাতিক ব্যাপার। এই বোধ বুদ্ধিটা যদি না থাকে তো কী করা যাবে? কিন্তু অনেকে বলছেন যে ক্রীড়ামন্ত্রী হিসেবে অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন, কিন্তু আমরা দেখেছি মারাদোনা যখন এসেছিলেন তখনও তো সুভাষবাবু উপস্থিত ছিলেন। তো ক্রীড়ামন্ত্রী হিসেবে উপস্থিত থাকাটা কেউ আপত্তি করেনি। ক্রীড়ামন্ত্রী হিসেবে উপস্থিত থাকার অধিকার তার আছে, কিন্তু সেই উপস্থিত থাকাটাকে তিনি কিভাবে ব্যবহার করেছেন, উদ্দেশ্যটা কী ছিল? বিষয়টা এমন নয় যে কেন ক্রীড়ামন্ত্রী ছিলেন, এ কথা কেউ বলছি না। প্রশ্ন হচ্ছে যে এত টাকা খরচা করে মানুষ যারা টিকিট কাটলেন 14,000 15,000 টাকা দিয়ে, তাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কী কী কর্মসূচি হবে, সেগুলো পালিত হলো না, তাই মানুষ বিক্ষুব্ধ। ওইসব নাটক করে ক্রীড়ামন্ত্রী ওসব বলে তো লাভ নেই। এবং মারাদোনা আসার সময় ক্রীড়ামন্ত্রী ছিলেন, অনেক ছিলেন তখন স্টেডিয়ামে উপস্থিত, অশান্তি হয়নি। মারাদোনা এসেছেন, বল মেরেছেন, ঘুরে বেরিয়েছেন গোটা স্টেডিয়াম জুড়ে। কান এসছিলেন খেলতে, জার্মানি বিশ্ববিখ্যাত গোলকিপার, তার শেষ খেলা খেলেছেন এখানে। কলকাতার বুকে পেলে এসছিলেন।
এরকম অশান্তি তো হয়নি। ছুটকো ছাটকায় কে কোথায় দুদল মারামারি করেছে তার সঙ্গে এসব অশান্তির কোনো তুলনা হয় নাকি? চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত সরকার এবং এর পেছনে কাটমানি আছে। আমি তো আপনাকে বলছি, স্পষ্ট দৃঢ়তার সঙ্গে বলছি, যদি ঠিকমতো তদন্ত হয় বেরোবে কত কাটমানি ঢুকেছে তৃণমূলের ঘরে। সেটা কেমন একটু যদি বুঝে বলেন। পরিষ্কার। প্রথমত, যে পরিমাণ টিকিট ওখানে ধার্য আছে আসন, তার থেকে বেশি বিক্রি হয়েছে। কিছু লোককে তার দল লাগবার জন্য টিকিট দিয়েছে, হয়তো 5-10 টাকা নিয়েছে, 25 টাকা নিয়েছে, 50 টাকা নিয়েছে, সেটা কাটমানি। এই যে সেখানে জল ভেতরে যাওয়ার জন্য টেন্ডার করা হয়েছে, সরকার জানতেন না? সরকার এখন মুখ্যমন্ত্রী নাকা সাজার চেষ্টা করছেন। যে টেন্ডার করা তার সঙ্গে তার থেকে কত কাটমানি হয়েছে, যার ফলে সাধারণ মানুষকে 2 টাকার 20 টাকার বোতল, 10 টাকার বোতলকে 200 টাকায় কিনতে হয়েছে। এই সব পেছনে কাটমানি আছে। আমি আপনাকে বলছি, যদি স্বচ্ছ সঠিক তদন্ত হয়, এটা প্রমাণ হবে এই কাটমানি উপার্জনের চক্রে পড়েই এই গণ্ডগোলটা হয়েছে। তৃণমূল বলছে যে এটা বিজেপি প্ল্যান করেছে, ওই জন্য জয় শ্রীরাম ধ্বনি উড়েছিল গেরুয়া পতাকা। তো বিজেপি যদি প্ল্যান করে থাকে, বিজেপি করতে পারে, কারণ যা তৃণমূল তাই বিজেপি। যারা বিজেপি বলছেন তারা তৃণমূলের কর্মী। বিজেপির তো কোনো ইন্ডিপেন্ডেন্ট কর্মী নেই, বা তৃণমূলের খুব একটা ইন্ডিপেন্ডেন্ট কর্মী নেই। তো প্রশাসন কী করছিল? জয় শ্রীরাম বলে যারা গেছে তারা নিশ্চয়ই খেলোয়াড় সুলভ মানসিকতা পরিচয় দেয়নি, কোনো মানে নেই। কিন্তু তাদের সঙ্গে তো মমতা সহবত করছেন। তারা ঢুকলো কী করে, গেল কী করে? তার সঙ্গে এই জলের বোতল বিক্রি করার সম্পর্ক আছে নাকি? তাহলে বলুন যে বিজেপির নেতারা জলের বোতল বিক্রি করার টেন্ডার দিয়েছে। দায়িত্ব নিয়ে স্পষ্ট করে বলতে হবে। নিজেরা বোঝাপড়া করে গণ্ডগোল করবেন, সাধারণ মানুষকে বিপদে ফেলবেন, তারপরে ওর মুখের দিকে তাকিয়ে নিজেদের মধ্যে ঝগড়া তৈরি করবেন। ওইসব যাত্রা সুলভ ঝগড়া আর কাজ দেবে না। 16 জন মারা গিয়েছিল ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচে ইডেন গার্ডেনে। কুণালবাবু পোস্ট করে বলছেন যে বামেদের কোনো অধিকারই নেই এই নিয়ে কথা বলা। কুণালবাবু তো বোধবুদ্ধিহীন মানুষ, বলতে খারাপ লাগে। উনি তো সাংবাদিকতা করতেন, যাকে চিট ফান্ডের সাংবাদিকতা করতেন। তিনি 15 লক্ষ টাকা পেতেন এই জন্য। ইস্টবেঙ্গল মোহনবাগান বা এখানে কোনো একটা ক্রিকেট মাঠে খেলা, এটা সম্পূর্ণ ঘরোয়া ব্যাপার। ইস্টবেঙ্গল মোহনবাগান খেলায় মারামারি চিরকাল হয়, সম্পূর্ণ ঘরোয়া মারামারি হয়, মিটে যায়। এর সঙ্গে কোনো আন্তর্জাতিক ঘটনার প্রতিফলন হয় না। সেই ঘটনা ঘটলে পরে লোকাল কাগজে বেরোয়, তারপরের দিন আবার সমর্থকরা একসঙ্গে মেলামেশা করে, আবার খেলা দেখতে আসে। তার সঙ্গে এরকম একটা আন্তর্জাতিক কেলেঙ্কারির কোনো তুলনা হয় নাকি? এটা যদি বুঝতাম যে 2 দলের সমর্থকের মারামারি হয়েছে, এটা ভিন্ন কথা। যারা ওখানে মাঠে ছিলেন সবাই এক সমর্থক, মেসির সমর্থক। এতে ইস্টবেঙ্গল মোহনবাগান নয় যে চিরপ্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, মারামারি হবে। সুতরাং এই ধরনের অর্বাচীন কথা বলেন একজন মানুষ। অপরাধ করেছেন, অপরাধকে স্বীকার করে ন্যায্যভাবে তদন্তের দাবি করে মাথা নিচু করে মেনে নেওয়ার পরিবর্তে অন্যদিকে আঙুল তোলা, এটা হচ্ছে জঘন্যতম অপরাধের আরেকটা দৃষ্টান্ত। কিন্তু সে সময় ক্রীড়ামন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করেননি। আজকে ক্রীড়ামন্ত্রী পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। পদত্যাগ প্রশ্ন আসবে কেন? সেটা ঘরোয়া ব্যাপার ছিল। মারাদোনা যখন এসেছিলেন তখন কি আন্তর্জাতিক নিউজ হয়েছিল নাকি? দেখাতো যে ভারতবর্ষের কোন ন্যাশনাল মিডিয়াতেও কিংবা লোকাল মিডিয়াতেও বেরিয়েছে যে মারাদোনা আসছে, সেদিনকে যুবভারতী ক্রীড়াঙ্গনে অসভ্যতা হয়েছে, মারামারি হয়েছে। কুণালবাবু তো তখন সম্পাদনা করতেন, দেখান তো ওর কাগজে উনি লিখেছিলেন। মিথ্যা কথা বলারও একটা সীমা থাকা দরকার, এবং মিথ্যা বলতে বলতে এরা সব কিছুর পেছনেই মিথ্যা পরিকল্পনা তৈরি করে। চিরকালই মিডিয়া বামফ্রন্টের বিরুদ্ধে, বামপন্থীদের বিরুদ্ধে। বামপন্থীদের সামান্যতম ভুল হলে সেটাকে অনেক বড় করে দেখায়। দেখান কুণালবাবু সেই সময় কোন পত্রপত্রিকায় লেখা হয়েছিল যে আজকে এই ঘটনা ঘটেছে এবং এর জন্য দুর্নীতির সমস্ত অভিযোগ আছে। আমরা তো সরাসরি দুর্নীতির অভিযোগ করছি। অতএব কুণালবাবুরা ওই সমস্ত গপ্প বলে যারা জানেন না ইতিহাস, যাদের অতীত সম্পর্কে ধারণা নেই, তাদের প্রভাবিত করতে পারবেন। কিন্তু উনি নিজের বিবেককে নিজে প্রশ্ন করুন না, আয়নার সামনে দাঁড় করিয়ে, যে দুটো ঘটনার কোনো তুলনা হয় নাকি? টাকা ফেরত দেওয়ার কথা আসছে যারা টিকিট কেটেছিলেন, কি মনে হয় পাবে, ফেরত পাবে? আরেকটা ভাঁওতা, এটা আরেকটা ভাঁওতা। কত টাকা, কত টিকিট বিক্রি করেছে তার কোনো হিসেব আছে? আর যারা টিকিট কেটে ঢুকেছে তারা কি টিকিট যত্ন করে রেখে দিয়েছেন নাকি বুকের মধ্যে? মাঠে ঢোকার পরে অধিকাংশ লোকে, আমার মতো লোক হয়তো টিকিট ফেলে দেয়। এটা করে আরেকটা কাটমানির রাস্তা করবেন। যদি 1 লক্ষ টিকিট বিক্রি হয়ে থাকে, ফেরত দেবেন কত? খুব বেশি হলে 15 থেকে 20 হাজার। এবং এই 15-20 হাজার টিকিট যারা টাকা চাইবেন, তার টাকা ফেরার যা হ্যাপা হবে, তখন পাড়ার তৃণমূল ছেলেরা গিয়ে বলবে আমাকে দিন দাদা, আমি আদায় করে দিচ্ছি। আদায় করে দেওয়ার নাম করে 14,000 টিকিটে 10,000 টাকা ফেরত দেবে, 4,000 টাকা নিজে খেয়ে নেবে। এবং এটা আরেকটা টাকা তৈরির পরিকল্পনা। এর বাইরে তৃণমূল কংগ্রেস কিচ্ছু ভাবতে পারে না। শতদ্রু দত্তকে গ্রেপ্তার,
কিছু তো আপনাকে করতেই হবে, লোক দেখানোতে কিছু করতেই হবে। পাড়ায় একটা খুন হলে পরে আমি যতই চাপা দেওয়ার চেষ্টা করি না, প্রাথমিকভাবে একজনকে গ্রেপ্তার করতেই হবে। কিন্তু শতদ্রুতকে গ্রেপ্তার করার পেছনে কোনো মাহাত্ম্য নেই, বাহাদুরি নেই। কয়েকদিন বাদেও বেল নিয়ে বেরিয়ে আসে, 15 দিন ওকে দিয়েছে। আমি ম্যাজিস্ট্রেটের কাণ্ড অবাক হয়ে যায়, 15 দিন কেউ এক লোকে কাস্টাডি দেয় এই অ্যালিগেশনে। যাক দিয়েছেন, তারপরের দিন বেল হবে, কী আছে? দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ করে দেখালো, বাংলা সেটা পারল না, যেটা ফুটবল প্রিয় বাঙালি না। তার কারণ হচ্ছে যে দিল্লি, মুম্বাই ইত্যাদি, সেখানে তারা এই ব্যাপারকে কেন্দ্র করে কাটমানি উপায়ের কথা ভাবেনি, যেটা কলকাতা ভেবেছে। কলকাতা সরকারটা কাটমানি উপার্জনের সরকার। দিল্লি, বোম্বাই সরকারটা আরও অনেক ব্যাপক বড় চুরি করে, কিন্তু এই ছোটোখাটো কাটমানির মধ্যে তারা থাকে না। শোনা যাচ্ছে সুজিত বসু নয়তো মদন মিত্রকে আবার ক্রীড়ামন্ত্রী করা হতে পারে। হতে হতে সেই জায়গায় কিছু ক্রীড়ামন্ত্রী হতে পারে, দিদি নিজেও ক্রীড়ামন্ত্রী হয়ে যেতে পারেন, তাতে কিছু যায় আসে না। কে ক্রীড়ামন্ত্রী হলো না কিছু যায় আসে না। দুর্নীতির মাথা যতক্ষণ এই মুখ্যমন্ত্রী থাকছেন, তখন পশ্চিমবঙ্গের প্রতিটা ঘটনার পেছনে দুর্নীতি থাকবে। এসআইআর হয়ে গেল, আজকের খসড়া তালিকা সামনে এসছে, 58 লক্ষ বাদ গেছে। এবার অন্যদিকে 1,70,00,000 যাদের তথ্য মিলছে না। এ তথ্য মিলছে না, তার কারণ নির্বাচন কমিশন বা সরকারি বিভিন্ন ছাপাখানায় তো হাজারো ভুল থাকে। সুতরাং তথ্য মেলানোটা কঠিন ব্যাপার না। আমি তো অদ্ভুত অদ্ভুত কথা শুনছি। তথ্য বাবার বয়স 3, ছেলের বয়স 7, লেখা ছাপার সময় তোরা 53 জায়গায় 3 লিখেছিস। সুতরাং সরকারি ব্যবস্থাপনা যে ত্রুটি তো বহু হয়। বাবার নাম একরকম বানান, ছেলের নাম একরকম, কারণ বানানটাও নাকি কেন এক হয়নি। এই ধরনের শিশুসুলভ মানসিকতা নিয়ে যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান কাজ করে, তারা প্রকৃতপক্ষে সংবিধানের মর্যাদাটাকে নষ্ট করছে। 1 আর 2 হচ্ছে, আমরা জানতে চাইবো তো এর পেছনে কতজন ইনফিল্ট্রেটার খুঁজে পেয়েছো। মমতা যে অনুপ্রবেশের তত্ত্ব, যে তত্ত্বকে ভিত্তি করে বিজেপি নাচাচ্ছে, আমরা দেখতে চাইবো কতজন অনুপ্রবেশকারী আছে। মানুষের জীবনে অশান্তি সৃষ্টি করার জন্য এই দুটি সরকার যৌথভাবে একের পর এক কাজ করে যাচ্ছেন। আজকে এসআইআর তারই একটা পরিণতি। কিন্তু শুভেন্দু অধিকারী বললেন 1 কোটি রোহিঙ্গা আছে, কোথায়? পার করুন না উনি। আমি আগেও বলেছিলাম এইসব এসআইআর শুরু হওয়ার আগে, যে উনি অন্ততপক্ষে 100 লোকের নাম দিন, আমি খুঁজে বার করব যে তারা যথার্থ অনুপ্রবেশকারী কিনা। দিতে পারছেন না তো, লাফাচ্ছেন, ল্যাচ তুলে হই হই করে হইচই করছেন। তার কারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে। আজকে দেখছেন বিহারে কি হয়েছে, ইলেকশনের আগে 10,000 টাকা করে দিয়েছে, এখন নোটিশ পাঠিয়ে টাকা ফেরত দাও। দেখেছেন কি সাম্প্রতিককালে? আমি দেখলাম। তাহলে এই ভোট পাওয়ার জন্য ওরা যত রকমের অপকর্ম কুকাজ করতে পারে। মানুষ যখন বুঝে যাবে, তখন দেখবেন ওরা ওই হনুমানের মতো কোন প্রান্তে লাফিয়ে পড়াবে সেই চিন্তা করবে। সেটা আন্তর্জাতিক মহলে তো নাক কাটা গেল। মানে আপনার কি মনে হয় যে কী ধরনের পদক্ষেপ করলে তবে এই সঠিক তদন্ত হবে? এই রাজ্যের এই মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় রেখে এই প্রশাসন দিয়ে কোনো তদন্ত সঠিকভাবে হবে না, এটা পরিষ্কার। আপনার তাহলে ক্রীড়ামন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী দিয়েছে। একেবারে এই সমস্ত দুর্নীতির পেছনে তাঁর প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত আছে, বুঝতে পেরেছ না? পরিষ্কার মদত আছে। কিন্তু একদিকে যখন আমরা দেখছি যে দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী, তিনি মেসির সঙ্গে খেলা করছেন মাঠে, সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফিরে আসতে হলো মাঝপথে, এটা তো লজ্জার। আমি তো দেবেন্দ্র ফডনবিস কি এইসব নিয়ে আদৌ ভাবছি না। আমি ভাবছি আন্তর্জাতিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এখনও পৃথিবীর বিভিন্ন প্রান্তে একটি সাংস্কৃতিক শিক্ষিত সম্প্রদায় রাজ্য বলে পরিচিত। তাকে টানতে টানতে ভারতবর্ষের বুকে তো লোকে এখন হাসাহাসি করছে। এখন এটা আন্তর্জাতিক স্তরে চলে গিয়েছে। বিদেশ থেকে যে সমস্ত ডায়াসপোরা আছেন, যাদের সঙ্গে ফোনে কথাবার্তা মাঝে মাঝে, তারা কাঁদেন, বলে কিছু করুন, আমরা মুখ দেখাতে পাচ্ছি না। কোথায় নামিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গকে। অসংখ্য ধন্যবাদ দাদা সময় দেওয়ার জন্য। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি ইতিমধ্যে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। তবে সেই চিঠি দিদি উল্লেখ করাতে আপত্তি জানাচ্ছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এটা অন্তত সরকারি চিঠি বলে মনে করছেন না তিনি। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।